আসসালামু আলাইকুম, সবাইকে অলি স্যারের অনলাইন ক্লাসে স্বাগতম। আজ আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট শিখব। এটা হলো NU 2015 সালের 5 সাইড দিয়ে লেখা থাকবে আর কি, ডিগ্রি পরীক্ষায় আসছিল। এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার সব ইয়ারই আছে। সেকেন্ড ইয়ার ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, থার্ড ইয়ার হলো অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1, আর ফাইনাল ইয়ারে হলো ওয়ার্কিং ক্যাপিটাল। আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ফার্স্ট ইয়ারে আছে। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, অনেক সহজ অঙ্ক। এই অঙ্কটা করার জন্য এখানে দাগ দেয়া আছে, একটা ব্যালেন্স শিট দেয়া আছে, সম্পদ দেয়া আছে, কিছু দায় দেয়া আছে, কিছু সমন্বয় দেওয়া আছে। শেষে কি বলছে আমরা পড়ি। প্রিপেয়ার এ স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো ফর 2014 ইউজিং দ্য ইনডিরেক্ট মেথড। ক্যাশ ফ্লো নির্ণয় করার দুইটা মেথড আছে, একটা ডিরেক্ট মেথড, একটা ইনডিরেক্ট মেথড। তারা বলছে ইনডিরেক্ট মেথডে করতে। 90% অঙ্ক ইনডিরেক্ট মেথডে হয়, ডিরেক্ট মেথডে অঙ্ক হয় না। এই অঙ্কটা করার জন্য একটা লেকচার শিট আছে, একটা ছক আছে। এই ছকটা যদি কেউ মনে রাখতে পারে তাহলে অঙ্কটা সহজে পারা যাবে। বেশি কথা না, অল্প কিছু কথা আছে, বেশি নিয়ম না, অল্প নিয়ম। এটা স্ক্রিনশট রেখে দেন আপনারা। ছক আমি তো বুঝিয়ে দিব, আর আপনি একা একা করতে চাইলে এই ছকটা দেখে করতে পারবেন, ঠিক আছে? তো অঙ্কে শুরু করা যাক। অঙ্কের 3টা অংশ থাকে। প্রথমে আমরা প্রথম অংশ করতেছি। প্রথম অংশের মাঝে লিখতে হবে এ দিব। প্রথম অংশে এ দিয়ে লিখতে হবে যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। অর্থাৎ নগদ টাকা আসলো গেল, এটা কি পরিচালন কার্যক্রমের ফলে নগদ টাকা কত আসলো কত গেল সেটা আমরা জানতে পারবো এটার মাধ্যমে। ফার্স্টে লিখতে হবে নেট ইনকাম। নেট ইনকাম জিনিসটা কোথায় আছে এটা ডাকে আমরা খুঁজে বের করবো। এটা নেট ইনকাম এখানে উপরে দেওয়া থাকবে না, নিচে দেওয়া থাকবে। যে নেট ইনকাম ফার্স্টে দেওয়া আছে 1,25,000 টাকা। এটা আমার তাহলে লিখতে হবে এই যে ফাইনাল ঘরটাতে 1,25,000 টাকা। নেট ইনকাম লিখলাম, আর উপরে এইগুলো কোম্পানির নাম লিখব। প্রাণ কোম্পানি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ইনডিরেক্ট মেথড ফর দ্য ইয়ার ইনডেট 31 ডিসেম্বর, এই কথাগুলো লিখে নিব সবসময়। 2টা ঘর থাকবে টাকার, একটা ডিটেলসের ঘর। এখন 2 নাম্বার, এরপরের কাজ হলো এখানে লিখতে হবে অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট কথা লিখতে হবে, অথবা যদি আপনি মন চায় যে সম্পূর্ণ একটা কথা আছে, অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইল net income to net cash provided by the operating activities. আর কি আমরা নেট ইনকামের সঙ্গে অপারেটিং অ্যাক্টিভিটিসের যে খরচ টরচ আছে, টাকাগুলো আসলো কীভাবে গেল কীভাবে, সেগুলো সমন্বয় আমরা করব। এখন ফার্স্টে সমন্বয় করার জন্য আমরা অঙ্কে ডিপ্রিসিয়েশন খুঁজে বের করব। লেকচার শিটে লেখা আছে ফার্স্টে কি করতে হবে। এই কথা লেখার পর ডিপ্রিসিয়েশন করতে হবে, পরে যদি সম্পদের লাভ লস সেটা থাকে সেটা করতে হবে, আর চলতি সম্পদ এবং চলতি দায়ের আয় বৃদ্ধি এবং হ্রাস খুঁজে বের করতে হবে। এটা কী জিনিসটা, এটা অঙ্ক করলে আমি বুঝতে পারবো। ফার্স্টে লিখব ডিপ্রিসিয়েশন। এখন ডিপ্রিসিয়েশন অঙ্কে যদি দেয়া থাকে সরাসরি তাহলে খুব ভালো। আমরা দেখি আছে কিনা ডিপ্রিসিয়েশন শব্দটা আছে, 5 নাম্বার সমন্বয়ে আছে। ডিপ্রিসিয়েশন কত টাকা? 24,000 টাকা। তাহলে সরাসরি দেওয়া আছে, যেরকম আমাদের কোনো কষ্ট নেই।
ডিপ্রিসিয়েশন শব্দটা লিখে $24,000 এই ঘরে লিখব, সব টাকা এখানে লিখব, যোগ বিয়োগ করে শেষে এই ঘরে লিখব। এরপরে আমরা খুঁজব কোনো লস আছে কিনা, লস লেখা থাকবে, সম্পদের লস, এখানে সমন্বয়ে কোনো লস লেখা নাই, তাহলে এটা লেখার দরকার নাই, স্টেপ গেল। এরপর আমার আনতে হবে চলতি সম্পদ এবং চলতি দায়। আমি কী কী বলছি, ফার্স্টে নেট ইনকাম, পরে ডিপ্রিসিয়েশন, পরে স্থায়ী সম্পদের বিক্রয়জনিত আয় ব্যয়, 3টা কথা গেল। 4 নাম্বার কথাটা আমি এখানে লিখে দিই, আপনারা খাতায় লিখে নেন, কারণ আমাদের এটা লাগবে। কথাটা হলো সম্পদ বৃদ্ধি, অ্যাসেটস বৃদ্ধি পেলে ক্যাশ মাইনাস করব, অ্যাসেটস কমে গেলে বা হ্রাস পেলে, হ্রাস লিখে, হ্যাঁ, হ্রাস পেলে ক্যাশ প্লাস করব। ব্যাখ্যা বুঝে যেতেছি, একটা সম্পদ যদি বাড়ে তাহলে ক্যাশ মাইনাস, সম্পদ যদি কমে ক্যাশ প্লাস। কেন? যেমন আপনি একটা মোবাইল কিনতে গেলেন, একটা সম্পদ ধরেন, সেটা কিনলে বাড়লো আপনার মোবাইলটা, নগদ টাকা কী হবে, চলে যাবে। আর উল্টা আপনি যে আপনার সম্পদটা বিক্রি করে দেন, কমে গেল সম্পদ, তাহলে কী হবে, ক্যাশ প্লাস হবে। লাইবিলিটির ক্ষেত্রে, দায়ের ক্ষেত্রে বৃদ্ধি পেলে ক্যাশ প্লাস, লাইবিলিটি হ্রাস পেলে ক্যাশ মাইনাস। এই 4টা কথা মনে রাখলে আমাদের পরে যতটুকু অংশ আছে সবটাই করতে হবে, 10 নম্বর ইনশাল্লাহ পেয়ে যাবো আমরা। আচ্ছা, 4টা কীভাবে মনে রাখবো, এই 2টা তো বুঝাইছিলাম, এটা বুঝাই দিই। লাইবিলিটি বৃদ্ধি পেলে মানে ধরেন আপনি লোন নিছেন এক লোকের কাছ থেকে, লোন নিলে আপনার দায় বাড়লো, ঋণ নিছেন, কারণ ঋণ নিলে টাকা আসে না, এই জন্য ক্যাশ প্লাস। আবার আপনি ঋণের টাকা পরিশোধ করে দিলেন, আপনার দায় কমে গেল কিন্তু টাকাও কমে গেল, এই জন্য ক্যাশ মাইনাস। এখন অঙ্কে যাই, আমি বলছিলাম ডিপ্রিসিয়েশন নেওয়ার পর আমরা চলতি সম্পদের হ্রাস বৃদ্ধি করব। চলতি সম্পদ 3টা আছে এখানে, 1টা 2টা 3টা। ক্যাশ চলতি সম্পদ, চলতি সম্পদের সংজ্ঞা হলো 1 বছরের মাঝে যেই সম্পদ আপনার ওই ভাঙানো হয়, ব্যবহার হয়ে যায় বা আবার নতুন করে করতে হয়, সেইগুলো হলো চলতি সম্পদ। ক্যাশটা আমরা রেখে দিব, সবার শেষে নিতে হয়, এটা নিয়ম। অ্যাকাউন্ট রিসিভেবল আছে, অ্যাকাউন্ট রিসিভেবল চলতি সম্পদ, দেনাদার। দেখেন 14 সাল এবং 13 সাল আছে, 13 সালে আছে 76,000 আর 14 সালে আছে 85,000। তাহলে আমাদের এই জিনিসটা আগে ছিল 76, এখন হচ্ছে 85, তার মানে বাড়ছে কয় হাজার টাকা বাড়ছে, 9,000 টাকা বাড়ছে। সম্পদ বাড়লে ক্যাশ মাইনাস, তার মানে এখানে লিখতে হবে সম্পদ বাড়ছে না, তাহলে লিখব ইনক্রিজ, বাড়ার ইংলিশ হলো ইনক্রিজ, ইনক্রিজ ইন, সম্পদটার নাম হলো অ্যাকাউন্ট রিসিভেবল, আমি সংক্ষেপে লিখে ফেললাম AR। আপনার সুন্দরভাবে সম্পূর্ণ লিখবেন। প্রথমে ছিল এই 76,000, এখন হয়েছে কত, 85,000, বেড়ে গেছে হলো 9,000, তো এই 9,000 লিখলাম। মাইনাস মাইনাস বাড়ছে কমছে, এটা বুঝলাম কীভাবে, মাইনাস চিহ্ন দিলাম কেন, ব্র্যাকেট দিয়ে মাইনাস বোঝায়। সম্পদ বৃদ্ধি পেলে ক্যাশ মাইনাস, এই জন্য এটা ক্যাশের কলাম করতেছি, সম্পদ বাড়ছে এই জন্য ক্যাশ মাইনাস হয়ে গেল। এরপরেরটা দেখি, ইনভেন্টরির কথা কী বলা আছে। প্রথমে ছিল 1,89,000, 13 সালে ছিল 1,89,000, এখন আছে হলো 1,80,000, 9,000 টাকা কমে গেছে, তো লিখছেন ইনক্রিজ। এবার লিখব ডিক্রিজ, কমে গেলে ডিক্রিজ, ডিক্রিজ ইন ইনভেন্টরি। প্রথমে ছিল 1,89,000, এখন আছে 1,80,000, তার মানে আমার সম্পদটা কমে গেছে 9,000। 9,000 টাকা যে সম্পদ কমলো, সম্পদ বা অ্যাসেট কমলে বা হ্রাস পেলে ক্যাশ প্লাস, তো 9,000 টাকা এখানে প্লাস দেখাবো, প্লাস চিহ্ন না দিলেও হবে, মাইনাস হলে এরকম ব্র্যাকেট দিতে হবে।
তো সম্পদ বাড়লে কী করতে হয়, কমলে কী করতে হয়, এটা শিখে ফেললাম। এরপর সম্পদ আছে ল্যান্ড, ইকুইপমেন্ট। এইগুলো তো আমাদের কী সম্পদ? স্থায়ী সম্পদ, কারণ জমি একবার কিনলে 5-7 বছর 10 বছরে কিনতে হয় না। ইকুইপমেন্টে একই জিনিস, তাহলে এই দুটো আমি আর আনবো না এখানে। আমি বলছি চলতি সম্পদ এবং চলতি দায় আনতে হবে। কারেন্ট অ্যাসেটস, কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটি আছে এখানে, লাইবিলিটির পাশে কারেন্ট লাইবিলিটি একটা আছে, অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল মানে পাওনাদার, 1 বছরের মধ্যে দিতে হবেই। কিন্তু বন্ড পেয়েবল আসবে না। এটা কি দীর্ঘমেয়াদী, বন্ডের টাকা 10, 20, 50 বছরের জন্য নেওয়া হয়, তাহলে এটা আসবে না, শুধু অ্যাকাউন্টস পেয়েবলটা আসবে। কত আছে? 47 আর এখানে 34। আগে ছিল 47, এখন আছে 34, তার মানে কমলো। আগে 47, এখন 34। কমলে কি লিখবো? ডিক্রিজ। ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল কমছে, কত টাকা কমলো? প্রথমে ছিল 47,000, এখন আছে 34,000, ডিফারেন্স হলো 13,000। আমরা শিখছি লাইবিলিটি কমলে ক্যাশ মাইনাস, তো 13,000 টাকা এনে মাইনাস চিহ্ন দিয়ে দেখাতে হবে। আমাদের এখানের কাজ শেষ। সংক্ষেপে আগে বলতেছি কী কী আনবো। নেট ইনকাম আনবো, ডিপ্রিসিয়েশন আনবো, আর সম্পদগুলোর হ্রাস বৃদ্ধি আনবো। বৃদ্ধি পেলে বিয়োগ, হ্রাস পেলে যোগ। সম্পদের দায়ের এটা উল্টা। এখন একটা দাগ দিব, দাগ দিয়ে যোগ বিয়োগ যেটা আসবে এই পাশে লিখবো। যোগ বিয়োগ আসতেছে 11,000 টাকা। 24 থেকে 9 বাদ, 9 যোগ 13 বাদ, তাহলে 11,000 টাকা আসতেছে এখানে। এখন উপরে ছিল 1,25,000 আর এখন আসতেছে 11, দুইটা যোগ করলে আসতেছে 1,36,000। এই যে টাকাটা, এটা একটা নাম আছে, নামটা আমরা লিখতেছি। নামটা আপনি মনে রাখবেন, এইসব নামের উপরে নাম্বার। নেট ক্যাশ, নেট ক্যাশ provided by অপারেটিং অ্যাক্টিভিটিস। আমি সংক্ষেপে লিখে ফেললাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে 3টা অংশের মধ্যে প্রথম অংশ শেষ। প্রথম অংশ যদি আপনি পারেন তাহলে 10 নাম্বার ইনশাল্লাহ পেয়ে যাবেন, কারণ প্রথম অংশটাই কঠিন, বাকিগুলা কোনো কঠিন না। বাকিগুলা 2-3টা কথা বলবো, এতেই শেষ। এখন বাকি এ নাম্বার শেষ। বি নাম্বারের জন্য আমরা টাইটেল দিব। বি নাম্বারের এটার নাম দিয়েছিলাম ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এবার হলো ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। বিনিয়োগ সংক্রান্ত কাজের জন্য টাকা আসলো কত, গেল কত, এটা দেখাতে হবে। বিনিয়োগ কার্যক্রমে শুধু স্থায়ী সম্পদ আসবে। আমি আপনাদের একটু বুঝিয়ে দিই অঙ্কের। এই যে এটা হলো চলতি সম্পদ, চলতি দায়, এটা আসবে শুধু স্টেপ এতে। স্টেপ বিতে আসবে স্থায়ী সম্পদ, আর দীর্ঘমেয়াদী দায় আসবে স্টেপ সিতে। ABC শেষ হয়ে গেল। তাহলে স্থায়ী সম্পদ আছে 2টা। এটা একটা শর্টকাট নিয়ম আছে, এখান থেকে দেখে কষ্ট করে বোঝার দরকার নেই। নিচে যাবো, যাই দেখবো কী লেখা আছে এটা সম্বন্ধে, এই ল্যান্ড ইকুইপমেন্টের সম্বন্ধে নিচে কিছু লেখা আছে কিনা সেটা আমি খুঁজে দেখব। যদি বাই চান্স লেখা না থাকে তাহলে উপরে আবার ফেরত আসবো। ল্যান্ড সম্বন্ধে কিছু বলা আছে কিনা, কিছুই বলা নাই, এবং ইকুইপমেন্ট সম্বন্ধে কিছু বলা নাই। না থাকলে কিছু করার নেই, আবার উপরে যেতে হবে আমাদের। এখানে আছে 1 লাখ, এখানে আছে 75,000। আগে ছিল 1 লাখ, এখন আসছে 75। তাহলে কি কমে গেল না? যদি অ্যাসেটস কমে যায় তো ক্যাশ প্লাস। কেন কমলো? নিশ্চয়ই বেঁচে দিছি। এই জায়গায় যেরকম ইনক্রিজ ডিক্রিজ শব্দ লিখছি, এই দ্বিতীয় স্টেপে ইনক্রিজ ডিক্রিজের শব্দটার বদলে লিখতে হবে পারচেজ অ্যান্ড সেলস। ইনক্রিজ মানে কিনা হবে পারচেজ, আর ডিক্রিজ মানে হলো বিক্রি করা।
তার মানে কমছে না, তো নিশ্চয়ই বিক্রি করছি। সেলস অফ ইকো ল্যান্ড বিক্রি করছি। কয় টাকা বিক্রি করছি? আগে ছিল 1 লাখ, এখন আছে হলো 75,000। 25,000 বিক্রি করলে টাকা পাইছি, এই জন্য যোগ। অথবা এটা যদি মনে করি সম্পদ বৃদ্ধি পেলে ক্যাশ মাইনাস সম্পদ হ্রাস পেলে ক্যাশ প্লাস, এই জন্য তার মানে সম্পদ কমছে, তার মানে ক্যাশ প্লাস হয়েছে। এরপরটা দেখি ইকুইপমেন্টের বিষয়টা কি লিখছে। প্রথমে ছিল 2 লাখ, পরে আসছে 2,60,000 টাকা। ইকুইপমেন্ট বেড়ে গেছে, বাড়লে পারচেস কি, এটা ইকুইপমেন্ট। প্রথমে ছিল 2 লাখ, পরে হলো 2,60,000। তো 60,000 টাকা পরিবর্তন হয়েছে, কিনছি, বাড়ছে 2 লাখ, এখন 2,60,000। সম্পদ বৃদ্ধি পেলে ক্যাশ মাইনাস, যে মাইনাস দিচ্ছি। তাহলে এখানে দুইটাই ছিল, এটা আসবে না, ডিপ্রিসিয়েশন আমরা আগে নিয়ে আসছি। এখানে আসতেছে হলো 35,000। এখানে যোগ বিয়োগ করে কত টাকা আসলো? 35,000 আসছে। এই 35,000 টাকা আমার কী করতে হবে? এখানে এটার নাম দিতে হবে। আগেরটার নাম কি ছিলাম? নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এবার দিব নেট ক্যাশ প্রোভাইডেড বাই এটা কি অ্যাক্টিভিটিস? ইনভেস্টিং অ্যাক্টিভিটিস সংক্ষেপে লিখে ফেললাম, ঠিক আছে? নামগুলো দিতে হবে। এরপর আমরা যাচ্ছি সি নাম্বার। তো বি নাম্বারে কি শিখলাম? স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয়টা আসবে, আর অন্য কিছু আসবে না। আচ্ছা, এখন সি নাম্বারে ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। আচ্ছা, এখন ফিনান্সিং অ্যাক্টিভিটিসে কী আসবে? এটা আগে দাগ দিয়েছিলাম, বন্ড, কমন স্টক, রিটেন আর্নিং, এই 3টা জিনিস। ফার্স্ট রিটেন আর্নিংটা বুঝে নিই। রিটেন আর্নিং থেকে দেখবো না, দেখবো হলো নিচে ডিভিডেন্ড শব্দটা আছে কিনা। ডিভিডেন্ড শব্দটা আছে 60,000 টাকা। ডিভিডেন্ড ডিক্লেয়ার অ্যান্ড পেইড, অর্থাৎ ডিভিডেন্ড আমি দিছি। ডিভিডেন্ড দিলে টাকা চলে যায় না। একটা আপনি যদি দেই, কি বলে, লভ্যাংশ দিয়ে দিই মালিকদের, তো টাকা আসবে না, যাবে? অবশ্যই টাকা চলে যাবে। এই জন্য ডিভিডেন্ড দিয়ে দিলে আমার টাকা চলে যাবে। তো ডিভিডেন্ড পেইড, তিনটা কথা আমি আবার দেখাই দেবো, শিটে লেখা আছে। কত টাকা আছে? 60,000 টাকা। এটার আন্দাজ 3টা জিনিস আসে। কি 3টা আসে? ডিভিডেন্ড শব্দটা আসে, এটা মাইনাস হবে টাকাটা সবসময়। আর কমন স্টক আর বন্ড, এই জিনিসগুলা, কমন স্টক আর বন্ড যদি ইস্যু হইলে যোগ, রিডেপশন হলে বিয়োগ। ইস্যু মানে নতুন করে এইগুলো যে আমরা কিনি বা নেই, তাহলে যোগ। রিডেপশন হলে যে এইগুলোর টাকা আমি পরিশোধ করে দিলে বিয়োগ। নিলে দায় বাড়লে টাকা বাড়ে, আর রিডেপশন করলে যে বাদ দেই, পরিশোধ করি, তাহলে টাকা কমে যায়, দায় কমে। ইস্যু মানে বাড়া, দায় বাড়া। তো দেখি এগুলা ইস্যু হয়েছে কিনা। কমন স্টক আর এবং এই কি বলে বন্ড এবং কমন স্টক আছে, নিচে দেখবো যায় আছে কিনা। বন্ড পেবল অ্যামাউন্ট 50,000 আর রিডিমড ফর টাকা 50,000। বন্ডের টাকা আমি 50,000 দিয়ে দিছি, দায় পরিশোধ করছি। তাহলে এই যে লাইবিলিটি হ্রাস মানে ক্যাশ মাইনাস, তাহলে এই যে এনে লিখবো, এই যে লিখে আছে না রিডিপশন, এই যে রিডিম, কয় টাকা লিখে আছে না? 50,000। তো এখানে 50,000 লিখবো।
শিটেও লেখা আছে, এটা থাকলে মাইনাস। আচ্ছা, তো কমন স্টকেরটা আমরা নিচে খুঁজবো। কমন স্টক ওয়াজ ইস্যু ফর টাকা 50,000। ইস্যু করলে কি হয়? প্লাস করতে হয়। ইস্যু মানে নতুন করে দায় সৃষ্টি করতেছে বিক্রি করে। ইস্যু কমন স্টক। কত টাকা লিখছে না? 50,000। ইস্যু হলে যুগ হয়, কারণ কি নতুন করে দায় সৃষ্টি হয় ইস্যু করা। যুগ বিয়োগ করলেন 60,000 টাকা আসতেছে। এই যে 60,000, এটার নাম দিতে হবে। এরকম যেমন নেট ক্যাশ প্রোভাইডেড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এবার লিখবো নেট ক্যাশ প্রোভাইডেড বাই ফিনান্সিং অ্যাক্টিভিটিস। নেট ক্যাশ প্রোভাইডেড বাই ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস। এবং সবগুলো আমরা যোগ করে ফেলবো। এখানে আছে 1,36,000, 35 আর 60, সব যোগ করলে আসতেছে আমাদের, সরি এখানে তো ডিভিডেন্ড মাইনাস ছিল, তাহলে এটা মাইনাস থাকবে, এটাও তাহলে মাইনাস থাকবে। আচ্ছা, যদি মাইনাস আনসার আসে তাহলে প্রোভাইডেড লিখতে পারবো না, ইউজ লিখতে হবে। মাইনাস আসলে ইউজড, আর প্লাস আসলে প্রোভাইডেড। এখন যোগ বিয়োগ করলে আমাদের আসতেছে হলো 41,000 টাকা। এই যে নতুন 41,000 টাকা আসলো, এটার নামও দিতে হবে আমাকে। এটার নাম হলো নেট ক্যাশ চেঞ্জ বা ইনক্রিজ। আমরা এটা নেট ক্যাশ চেঞ্জ দিব, তাহলে না ইনক্রিজ ডিক্রিজের ঝামেলা থাকবে না, বা চার্জ। আচ্ছা, এখন এরপরের কাজ, এটা তো বুঝতে পারলেন। যুগ বিয়োগের নাম হলো নেট ক্যাশ চেঞ্জ বা চার্জ বা ইনক্রিজ, যে কোনো একটা ইউজ করলে হবে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা কাজ আছে এখানে, যোগ ওপেনিং ক্যাশ ব্যালেন্স। ওপেনিং ক্যাশ মানে আমি একটা জিনিস বাদ দিয়েছিলাম অঙ্কে, সবই নিছি। এই যে ক্যাশ শব্দটা নিয়ে নেই। প্রথম দিনের ক্যাশ ছিল 22,000 টাকা, এই 22,000 লিখবো এখানে। 41 আর 22 যোগ করলাম, কত আসলো? 63,000। এটার নাম দিব এন্ডিং ক্যাশ ব্যালেন্স। এখন এই এন্ডিং ক্যাশ ব্যালেন্স যে 63,000 টাকা, এখানে 14 সালে যে 63,000 সঙ্গে যদি মিলে যায় তাহলে আমার অঙ্কটা হয়েছে। আমরা অঙ্ক করে বুঝতে পারবো, যদি এখানে যদি মিলে যায় তাহলে অঙ্কটা হয়েছে, আর যদি না মিলে তাহলে অঙ্কটা ভুল আছে। নেক্সট ক্লাসে আমি শিখাবো যে অঙ্কটা কিভাবে আমরা মিলবেই, এটার একটা টেকনিক আছে, ভুল করলেও মিলিয়ে দিতে পারবো। এই টেকনিকটা নেক্সট ক্লাসে শেখাবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।